তো আজকে আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট আমি বলবো, শুধু একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং যদি কিছু নোট করার থাকে আপনারা পেন খাতাতে নোট করবেন, দরকার পড়লে স্ক্রিনশট করে নেবেন। তো একটা গ্রাফিক্স ডিজাইন করার আগে আমাদেরকে বেশ কিছু জিনিসের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। তো কি কি সেটা আমি বলছি এবার। প্রথমে যে আমরা ফাঁকা পেজটা নিই, যে সাইজেরই নিই না কেন, আমরা যে পেজটা নিচ্ছি, এই যে পেজটা, এই পেজটাকে বলা হয় ক্যানভাস। এই পেজটাকে বলা হয় ক্যানভাস, এটা মনে রাখবেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর পেজে হচ্ছে আমি পেজের সাইজ কতটা নিচ্ছি, সেটা আমাকে খেয়াল রাখতে হবে যে আমি পেজের সাইজ কতটা নিচ্ছি। আমি 1080x1080 পিক্সেল নিয়েছি, সেখানে ইঞ্চি হতে পারে, সেন্টিমিটার হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে। তো এটাকে পেজ সাইজ বলা হয়। 4 নম্বর পেজে যদি আসি, তাহলে আমাকে এখানে পেজ মেজারমেন্ট এবং রুলার্স অ্যান্ড গাইডস, এটা খেয়াল রাখতে হয়। কারণ পেজ মেজারমেন্ট করার একটা খুব সুন্দর ট্রিক রয়েছে, যে ট্রিকটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রুলার্স অ্যান্ড গাইডস এর একটা অপশন এখানে আছে। যদি আপনাদের শো না করে তাহলে শিফট বাটন চেপে ধরে আর বাটনটা প্রেস করবেন, এই রুলার আর গাইডটা শো হয়ে যাবে। আমি যদি এখানে হাইড করি, শিফট আর বাটন প্রেস করলাম, দেখুন রুলারটা আমার এখান থেকে হাইড হয়ে গেছে। শিফট আর প্রেস করলে কিন্তু রুলার গাইডটা আবার শো করছে। মানে পেজ মেজারমেন্ট করলে পরে একটা জিনিস ভালো হয় যে আপনার এই লাইন বরাবর পেজের ভেতরে যে ডিজাইনটা থাকবে, তাহলে দেখতে আকর্ষিত হবে, সবার কাছে পছন্দসই হবে। আমাদেরকে এই বাকি যে অংশগুলো বাকি থাকে আমাদের 4-5টা, এই স্পেসিংটা ছেড়ে আমাদেরকে কাজ করলে এটাকে প্রফেশনাল ভাবে ধরা হয়। তাহলে গেল 4 নম্বর পেজ। 5 নম্বর, যদি আমরা বাংলায় টাইপিং করতে যাই, তাহলে বাংলা টাইপিং আমাদেরকে কিছুটা হলে শিখতে হবে, যেটা আপনাদেরকে মাঝখানে স্যার কেউ কথা বলবেন না, যখন আপনাদেরকে আমি জানতে চাইবো তখনই বলবেন। সবার মাইক্রোফোন একটু অফ করে নিন। 5 নম্বর হচ্ছে বাংলা টাইপিং। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমাদের বাংলা নিয়েই কন্টেন্ট বেশি হবে, ইংরেজিতেও আসবে, কিন্তু বাংলাতেই আমাদের সব থেকে বেশি দেখবেন কাস্টমার বা ক্লায়েন্ট আসতে পারে, বা নিজেদের জন্য বাংলাতে অ্যাড চালাতে হতে পারে। তো বাংলা টাইপিংটা শেখানোর জন্য আমি কালকে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে গ্রুপে দিয়ে দিব। কোনো অসুবিধা আপনাদের ছাড়াই আপনারা বাংলা টাইপিং করতে পারবেন। তাহলে এটা বাংলা টাইপিং এখন আমি আজকে দেখাবো না, আজকে বেশি কিছু জিনিস দেখানোর জন্য বাংলা টাইপিংটা আমি এখন পর্যন্ত ছেড়ে রাখলাম। এবার চলে আসুন 6 নম্বর পেজে। এখানে দেখুন অ্যাড হেডিং, এখানে সাইজ লেখা আছে, এখানে অ্যাড হেডিং, এখানে সাব হেডিং এবং এখানে অ্যাড টাইটেল। এই তিনটের মানেটা একটু ভালো করে বুঝে নিন। যখন আপনি হেডিং এ কোনো কিছু লিখবেন, তখন সেটা কিন্তু সব থেকে বেশি বোল্ড বা মোটা হয়। বোল্ড বলা যায় না, মোটা হয় সব থেকে বেশি, আর একটু ভারী হয়। কারণ আমরা কোনো ডিজাইনকে যখন কারোর কাছে প্রেজেন্ট করব, কোথাও যদি আমরা অ্যাড চালাই বা সোশ্যাল মিডিয়াতে থাকে বা পেপারে, দেখবেন খেয়াল করে একটা জিনিস, যে আমরা হেডিং দেখে কিন্তু দাঁড়িয়ে পড়ি। হেডিং যার যত ভালো আর হেডিং এ যত চমৎকার লেখা থাকবে, তার কিন্তু কাস্টমার বা ক্লায়েন্ট সব থেকে বেশি আসবে। তো হেডিং, এই সাব হেডিং আর বডি, এই তিনটের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, লক্ষ্য করুন। আমি যদি টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পর দেখুন হেডিংটা একটু মোটা আছে, সাব হেডিংটা তার থেকে একটু সরু রয়েছে, আর এই দুটোর থেকে যেটা বডি আছে তার থেকেও বেশি সরু রয়েছে। মানে এখানে বোঝা যাচ্ছে যে হেডিংটা আপনি মোটা করতে পারবেন। তারপরেরটা কিন্তু হেডিং আর সাব হেডিং এর মধ্যে তফাৎ কিন্তু এতটাই। যদি আমি দেখি হেডিং এর সাইজ হচ্ছে 78 আর সাব হেডিং এর সাইজ হচ্ছে 44, আর আপনার যেটা বডি রয়েছে, বডির কিন্তু সাইজ হচ্ছে 30, মানে 30 মতো রয়েছে। তার মানে এই তিনটেতে সবসময় সামঞ্জস্য আমাকে এইভাবে রাখতে হবে। হেডিংটা মোটা হয়, তার থেকে একটু সরু হয় আপনার সাব হেডিং, তার থেকে একদম পাতলা হয় সেটা হচ্ছে বডি। পিছন দিক থেকে কোনো নয়েজ আসছে, মানে আমার মেয়ের ভীষণ শরীর খারাপ, এই জন্য কাশি হচ্ছে খুব, তো প্লিজ কিছু মনে করবেন না কেউ। তাহলে আমরা হেডিং বুঝলাম, সাব হেডিং বুঝলাম এবং বডি বুঝলাম। এবার চলে আসুন 7 নম্বর পেজে। এখানে বলছে ফন্ট চয়েস। আপনার ফন্ট পছন্দ করবেন কি করে? একটা ডিজাইনে কিন্তু যখন একটু উন্নত মানের ডিজাইন করবেন, যখন সবার কাছে প্রদর্শন করবেন, বা এটাকে প্রফেশনালি ভাবে কেউ সামনের দিনে কাজ করতে চলেছেন ক্যানভার উপরে, যে ক্যানভার উপরে কাজ করার পর আপনি আপনার কেরিয়ার কিন্তু তৈরি করতে পারবেন। তো কেরিয়ার তৈরি করার মতো সেরকম প্রফেশনাল তৈরি করতে হবে আপনাকে গ্রাফিক্স, তবে কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবেন। কারণ যে কোনো কাজ করে দিলেই মানুষ কিন্তু পছন্দ করবে না। একটা গ্রাফিক্স আপনি যে কোনো ভাবেই তৈরি করতে পারেন, কিন্তু সেটাকে প্রফেশনাল হলে বা লুক যদি গেট আপ যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার মানুষ সঙ্গে সঙ্গে আপনাকে কাজ দেওয়ার চেষ্টা করবে, আপনি কিন্তু ভরে ভরে কাজ পাবেন। তো এখানে বলছে যে ফন্ট চয়েস, ডিজাইন নিয়ে যে কোনো একটি স্টাইলের ফন্ট ব্যবহার করাটা উচিত। একটা গ্রাফিক্স এর মধ্যে
যে কোনো একটা স্টাইলের ফন্টই আপনি ব্যবহার করাটা প্রযোজ্য, সব থেকে বেশি ভালো হয়। যদি মানে প্রয়োজন পড়ে তাহলে দুটো ফন্ট আপনি ইউজ করতে পারেন। দেখা গেল এখানে আমি ফন্টের কথা যখন বলছি, ফন্টে যখন আসি আমি, তখন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, বিভিন্ন ধরনের। ধরুন আপনি এই ফন্টে এখন লিখে রেখেছি আমি ক্যানভাসেন্স। আমি আর একটা ফন্ট যদি বলি তাহলে আমি এটাকে কপি করছি, এই ফন্টটাকে আমি চেঞ্জ করে অন্য একটা স্টাইলে করবো, সেটা হচ্ছে হেলভেটিকা করলাম। দেখুন এই দুটো ফন্টের মধ্যে কিন্তু কোথাও না কোথাও পার্থক্য কিন্তু আছে। একটু আমি জুম করে দেখাচ্ছি। এই সি আর এই সি মধ্যে অনেকটাই পার্থক্য আছে, এই এইচ এর মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে। তো আপনি চাইলে একটা ডিজাইনের মধ্যে দুটো ফন্ট আপনি ইউজ করতে পারবেন। এর চেয়ে বেশি যে 4 রকম 5 রকম ব্যবহার করে দিলাম, সেটা কিন্তু গ্রাফিক্স এর নিয়ম নয়। গ্রাফিক্স এর নিয়ম হচ্ছে আপনি যে কোনো একটা ফন্ট স্টাইলে ব্যবহার করুন, সব থেকে বেশি উপযোগী এবং কি দেখতে ভালো লাগবে। আর যদি আপনি চান যে না আমার দেখতে আরেকটু ভালো লাগার জন্য আমি দুটো ফন্ট ইউজ করে দেখি কেমন লাগে, আপনি সেক্ষেত্রে এটা করতে পারেন। যে আমাদের একটা ডিজাইনে কত রকম ফন্ট আমরা ব্যবহার করতে পারি, যেটা নিয়মে আছে স্যার। নিয়মের বাইরে গিয়ে কাজ করলে কি হবে, আপনার কাজটা হয়তো নাও কেউ পছন্দ করতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা চলুন, 8 নম্বর পেজে আমি লিখে রেখেছি কিছু টাইপিং। এই টাইপিংটা বাংলা টাইপিং। তো বাংলা টাইপিং কিভাবে হবে আমি কালকে ভিডিও বানিয়ে আপনাদেরকে একদম পুরোপুরি দিয়ে দিব। আজকে ক্লাসটা মেনটেন করে নিই, কালকে আপনাদেরকে হোমওয়ার্কও দিয়ে দিব, আপনার বাংলা টাইপিং এ সেটা করে নিতে পারবেন। আচ্ছা চলুন, এবার হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি জিনিস কালকে আপনাদেরকে বলেছি, যে অ্যালাইনমেন্ট হচ্ছে একটা ডিজাইনকে দারুণভাবে মুড তৈরি করে দেয় বা তার প্রফেশনাল লুক তৈরি করে দেয়, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনাকে ডিজাইনে দেখবেন অনেক ডিজাইনে এই মাঝখানে রেখেছি, তারপরে এদিকে একদিকে এই সাইডে রেখেছি, তারপরে আবার এটা মাঝখানে রেখেছি। এটা কিন্তু ডিজাইনের নিয়ম নয়। ডিজাইনের নিয়ম হচ্ছে যে সব দিক বজায় রেখে কিন্তু আপনাকে ডিজাইন তৈরি করতে হবে। আপনি ডিজাইন যখন তৈরি করছেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন অ্যালাইনমেন্টে এই ডিজাইনটা রাখতে চলেছেন। আমার এটা যেমন লেফট অ্যালাইনমেন্ট আছে, আমি যদি লেফট অ্যালাইনমেন্টে এইটা দেখি, আমি এটা একটু বড় করছি, এদিকে বাড়িয়ে নিচ্ছি। অ্যালাইনমেন্ট দেখুন আমার এই দিকটা পুরো একদম লেভেলে রয়েছে, কিন্তু এদিকটা লেভেলে নেই। তার মানে আমার এইটা বাম দিক থেকে অ্যালাইনমেন্ট হয়েছে, লেফট অ্যালাইন। আমি যদি এটাকে মিডিল করি, আমি এখানে জাস্ট অ্যালাইনমেন্টে গিয়ে ক্লিক করব, এটা হচ্ছে আমার মিডিল অ্যালাইনমেন্ট। মানে দুই সাইডটা আমার যেমন তেমন থাকবে কিনা, কিন্তু মাঝখানটা একদম বরাবর, মানে এই পরের যে স্টেপ লেখাটা আছে সেটাকে মিডিলে এনে দিচ্ছে। আর আমি যদি এটাকে আবার করি তাহলে এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, যেটা আমাদের ডান দিক থেকে শুরু হবে, তখন শুরু করবে লেখাটা ডান দিকে চলে গেছে, এই দিকটা ফ্রেশ দেখাচ্ছে আমার। তো কখনোই একটা ডিজাইনে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট করবেন না, যে কোনো একটা সাইড দেখে কিন্তু অ্যালাইনমেন্ট করার চেষ্টা করবেন। তাতে করে কি হবে, আপনার কাজটা যেখানে পাঠাবেন সেখানে দেখতেও খুব সুন্দর লাগবে, এমনকি যাকে পাঠাচ্ছেন সে ক্লায়েন্টেরও পছন্দ হবে। আপনি যদি কোথাও কাজ আপনি নিজে করে পোস্ট করছেন, তাহলে পোস্ট যারা দেখছে তাদেরও কিন্তু পছন্দ হবে যে এই ব্যক্তির কোথাও না কোথাও গ্রাফিক্সের প্রতি ভালো লাগা আছে বা তার জানা আছে অনেকটাই। তো আপনি কোথাও না কোথাও এখান থেকে ভালো কাজ শিখে যেতে পারবেন। তো অ্যালাইনমেন্ট সব সময় যে কোনো এক সাইড থেকে করবেন। আপনি যদি বাম দিক নিচ্ছেন পুরোটাই বাম দিক নিন, আপনি যদি ডান দিক নিচ্ছেন তাহলে পুরোটাই লেখাগুলো ডান দিকে নেবেন। যদি আপনি মিডিল করছেন তাহলে মিডিলের সবকটাকে এরকম প্লেসমেন্ট করান, তারপরে এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিন, তাহলে সবকটা মিডিলের মধ্যে থেকে গেল। কিন্তু এবার একটা অ্যালাইনমেন্টটা একবার করলেন লেফট, এটা করলেন রাইট, এরকম ভাবে, তাহলে কিন্তু ডিজাইনের মানে কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা কখনোই করবেন না আপনাদের জন্য। এটা হয় সামনের দিনে ভালো একটা ডিজাইনার তৈরি হয়ে যাবে যদি এইভাবে কাজ করতে আপনারা পারেন। তারপর হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট, যেটা অ্যালাইনমেন্ট নিয়ে কথা হচ্ছে। এবার দেখুন সবকটাই মিডিলে আছে আমার। তো আমি আগের স্টেপে বুঝিয়ে দিচ্ছি সবকিছু, আমি টাইম নেব না। আমি যেহেতু এই ডিজাইনটাকে পুরোটাই মিডিলেই অ্যালাইনমেন্ট করতে চেয়েছি, ডিজাইনটা আমার অ্যালাইনমেন্ট মিডিলেই থাকবে, আমি সেই হিসেবে। তার মানে আমি একটা দিক নিয়েছি, আমি এখানে লেফটও নিইনি রাইটও নিইনি, মাঝখান থেকে নিয়েছি শুধু মিডিল। আচ্ছা এটা আমি বুঝিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে রাইট দিকে, আমি পুরোটাই রাইট দিকে নেব। দেখুন আমার এটা পুরোটাই রাইট দিকে আছে। আপনি যখনই ডিজাইন করবেন তখন আপনি খেয়াল রাখবেন যে অ্যালাইনমেন্টটা আপনি কোন দিক থেকে নিচ্ছেন, ডান দিক, বাম দিক বা মিডিল। আপনি যে কোনো একটা সাইডে রাখতে পারেন, সব দিকে ভঙ্গি করে ঘোরাবেন না, তাহলে কিন্তু ডিজাইন আপনার দেখতেও খারাপ লাগবে, আর যার কাছে পাঠাবেন উনি কিন্তু আপনার ডিজাইন পছন্দ করবে না। আচ্ছা চলুন, তারপর হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। জাস্টিফাই অ্যালাইনমেন্ট সবসময় কাজে লাগে না আমাদের, জাস্টিফাই কাজ খুব কম হয়, যদি কখনো হয় তাহলে আপনারা জাস্টিফাই করতে পারেন, কিন্তু বেশিরভাগটাই হয় না। আচ্ছা চলুন, তারপরে ফন্ট।
রেগুলার ফন্ট যেগুলো সব থেকে বেশি পাতলা হয়ে থাকে, প্রথম অংশ যখন আমরা কোনো ফন্টকে সিলেক্ট করি তখন এখানে যদি আমি ফন্টে যাই, এখানে বাংলা ফন্ট আছে, ফন্টটার নাম হচ্ছে নটো সেরিফ বাংলা। তো নটো সেরিফে আমি যাব, এখানে আমার রাইট করা আছে মানে নটো সেরিফ। আমি যদি এখান থেকে হোভার করি এই আইকনটা, তাহলে দেখুন এখানে রেগুলার লেখা আছে, মানে এখন আমার এই ফন্টটা রেগুলার রয়েছে। আমি চাইলে এই ফন্টটাকে বোল্ড করতে পারি বা রেগুলার রাখতে পারি। যখন আপনি কোনো ডিজাইন করবেন, এটা খেয়াল রাখবেন সব সময়ের জন্য বোল্ড ফন্ট দিয়ে কখনোই গ্রাফিক্স ডিজাইন করবেন না। বোল্ড ফন্ট দিয়ে কখনোই গ্রাফিক্স ডিজাইন করবেন না, নিজে থেকে বোল্ড বাড়াতে যাবেন না, কোথাও না কোথাও আপনার প্রবলেম হবে। মানে যে যাই বলুক না কেন, বোল্ড ফন্ট দিয়ে কিন্তু দেখবেন গ্রাফিক্স বেশিরভাগ খেয়াল করে দেখবেন যে রেগুলার ফন্ট দিয়ে সব থেকে বেশি কিন্তু গ্রাফিক্স ডিজাইন তৈরি হয়। বোল্ড কিছু ক্ষেত্রে কাজে লাগে, যেগুলো আপনার না দিলেই নয় সেগুলোতে দেবেন। আচ্ছা, তাহলে রেগুলারটা আমরা সবসময় চাইবো যে আমরা যে ফন্ট ব্যবহার করছি একইভাবে ফন্ট আমরা রেগুলার রেখেছি, রেগুলারই রাখবো। রেগুলারের সঙ্গে একটা হয়তো সবকটা রেগুলার রাখলাম, এটা বোল্ড করে দিলাম, এটা কখনো করবেন না। এটা কিন্তু ডিজাইনের ভাষা নয়, বা ডিজাইন এটাকে চাই না, ডিজাইনের এটা নিয়ম নয়। আমি রেগুলার রেখেছি, সবকটাকে আমি রেগুলার রাখবো, এটা হচ্ছে ডিজাইনের নিয়ম। আচ্ছা চলুন নেক্সট পেজে। এবার আমি কিন্তু সব কটাকে বোল্ড করেছি ফন্ট কটায়। এখানে যদি আমি ক্লিক করি দেখুন বিটা আমার এখানে অন হয়ে আছে, তার মানে আমি সব কটাকে বোল্ড করে রেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি বললাম গ্রাফিক্সের ভাষা বোল্ড নয়। যদি কোনো কারণবশত ক্ষেত্রে কাজে লাগে, যেটা পার্সোনালি বা কোনো জায়গায় ছোটখাটো অ্যাড চালাবেন সেখানে, কিন্তু যখন ভালো ফিল্ডে গিয়ে কাজ করবেন তখন বোল্ড ফন্ট দিয়ে কাজ করবেন না। আর সেটাকে বোল্ড কখনোই করবেন না, কারণ যখন লিঙ্ক শেয়ার করবেন তাকে, উনি যখন দেখবেন যে আপনি ফন্টটা বোল্ড করেছেন, তখনই কিন্তু বুঝে যাবে আপনি গ্রাফিক্স ডিজাইনের মানে অনেকটাই কম জানেন। তখন আপনার কাজ সেখানে না চয়েসও করতে পারে। এই একটা সামান্য জিনিসের জন্য আপনার ভুলটা আপনার কেরিয়ারটা নষ্ট হতে পারে। তো কখনোই করবেন না এটা। আপনি রেগুলার রাখার চেষ্টা করবেন, কোনো ক্ষেত্রে আমাদের এলাকার কাজ হলে তখন করবেন। আচ্ছা চলুন, ইতালিক ফন্ট হচ্ছে একটু সামান্য ব্যাকা টাইপের থাকে, এটা খুব একটা বড় ব্যাপার না। এটা বাংলার ক্ষেত্রে হবে না ক্যানভাতে। দেখুন আমি যখন ক্লিক করেছি তখন ক্যানভাতে আই যে আছে ইতালিক কিন্তু বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা শুধু ইংরেজির ক্ষেত্রে। আমি যদি ইতালিকটাকে বন্ধ করি তাহলে দেখুন আবার স্ট্রেট হয়ে গেল। আমি ইতালিকটাকে যদি হালকা মানে করলাম তাহলে কিন্তু ব্যাকা হয়ে গেছে। ইতালিক আপনি চাইলে করতে পারেন। ইতালিক ফন্ট দেখতে অনেক সময় গ্রাফিক্সে খুব সুন্দর দেখায়, ভালো লাগে দেখতে, আপনি চাইলে করতে পারেন। আচ্ছা চলুন, আন্ডারলাইন। অনেক ক্ষেত্রে আন্ডারলাইনের কাজ হয়, ব্যবহার হয়। এগুলো অবশ্যই বুঝে করতে হবে যে আমার কাজটা কিরকম, সেই হিসেবে আমাকে করতে হবে। ডিজাইন যেমন তেমনি কিন্তু আপনাকে প্রদর্শন করতে হবে। তো কোথা থেকে আমরা পেয়েছি আন্ডারলাইন? দেখুন এখানে কালার আছে, এখানে বোল্ড আছে, ইতালিক আছে, তারপরে কিন্তু ইউ আন্ডারলাইন। আমি যদি এটাকে একবার ক্লিক করি তাহলে আন্ডারলাইনটা চলে যাবে, আর এটা যদি ক্লিক করি একবার তাহলে আন্ডারলাইনটা চলে আসবে। তাহলে আন্ডারলাইনটা আমরা বুঝে গেলাম। স্ট্রাইক থট, এই জিনিসটা অনেক সময় দেখবেন কিছু রেট লেখা আছে বা কোন একটা জিনিস লেখা ছিল সেটাকে কেটে দিয়ে তার বিপরীতে আর একটা ভালো করে লিখে দিয়েছে যে স্যার আমি এটা লিখেছিলাম, এটার রেট এত ছিল, তার নিচে আর একটা রেট দিয়েছি যেটা আগের ভ্যালু থেকে অনেকটাই কম। তো এটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, যখন কাজ আসবে সেরকম তখন আপনি এই স্ট্রাইক থটের ইউজটা করতে পারবেন। তো আমি এখানে যদি ক্লিক করি, স্ট্রাইক থটের ইউ এর পাশে দেখবেন এখানে স্ট্রাইক থটের অপশনটা দেওয়া রয়েছে। আমি যদি এটাকে বন্ধ করি তাহলে দেখুন মিডিল দিকে দাগটা চলে গেল, আর আমি যদি একবার অন করি তাহলে আবার মিডিলে দাগটা চলে এলো। চলুন নেক্সট পেজে যাই। এইটা হচ্ছে বোঝার, আমি যেটা বলছিলাম 4dp গ্রিডস। এই গ্রিডসটা একটু আমাদেরকে বুঝতে হবে। আমাদের ডিজাইনের মধ্যে বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনে একটা জিনিস খুব ম্যাটার করে, সেটা হচ্ছে 4dp গ্রিডস। এর আগে কেউ নাম শুনেছেন? হয়তো শোনেননি, বা অনেকে হয়তো জানেন বা শুনেছেন। তো 4dp গ্রিডসটা কি জিনিস সেটা চারের ঘরের নামটা গুনলেই বোঝা যায়। দেখুন এখানে চারের ঘরের নামটা পুরোটা এখানে 40 পর্যন্ত দেওয়া আছে। চারের ঘরের নামটা গুনবেন দেখবেন পুরো 40 পর্যন্ত দেওয়া আছে, মানে 4 মাঝখানে 4 বাদ, তারপরে 8। আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাবো যে 4dp কাজ কাকে বলে। ডিজাইন অ্যাকচুয়ালি 4dp এর উপরে কিন্তু নির্ভর করে। যেখানে আপনি বড় জায়গায় পাঠাবেন তো 4dp কি জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এইখানে 0 থেকে 40 পর্যন্ত চারের ঘরের নামটা আছে। আর আপনার এই যে 44টা আছে 11 ঘর, মানে 11 ঘরের নামটা, তারপরে হচ্ছে 12 ঘরের নামটা, 13 ঘরের নামটা, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 ঘরের নামটা পর্যন্ত আছে, কিন্তু এটা সিঙ্গেল একটা করে নিয়েছে। 11 ঘরের নামটা নিয়েছে, 12 ঘরের নামটা নিয়েছে, এইভাবে কিন্তু 4dp গ্রিড ওরা মেপেছে। এটা হচ্ছে ডিজাইনের একদম অ্যাকচুয়ালি মেন ভাষা। আচ্ছা চলুন আমি 4dp গ্রিডস আপনাদেরকে দেখাচ্ছি। এবার চলে আসুন লেটার স্পেসিং এবং লাইন স্পেসিং। লেটার স্পেসিং কি জিনিস?
আমাদের দেখুন এই ডিজিটাল লেখাটা অনেকটা যেন কোথাও যেন গ্যাপ 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 গ্যাপ, দেখুন বেশিরভাগ এম থেকে আকারটা অনেকটা গ্যাপ, মানে একার থেকে কটা অনেক গ্যাপ। তো এইগুলো অনেক সময় কি হয়, দেখতে বাজে লাগে। কিন্তু গ্রাফিক্স এর নিয়ম হচ্ছে যে আপনাকে লাইন স্পেসিং এবং আপনাকে এই স্পেসিং গুলো, লেটার স্পেসিং অবশ্যই মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। তো আমরা যদি লাইন স্পেসিংটাকে, এখন যদি আমরা লেটার স্পেসিংটাকে কমাই, লেটার স্পেসিং কাকে বলা হয়, একটা লেটারের পাশে আরেকটা লেটারকে যখন আমি স্পেস থেকে ছোট করব বা বড় করব সেটাকে বলা হয় লেটার স্পেসিং। আচ্ছা, চলুন আমি আগে লেটার স্পেসিংটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে অপশনটা আছে স্পেসিং, সেই স্পেসিং এ যাব। এটা হচ্ছে লেটার স্পেসিং। আমি যদি এই দিকে কমাই তাহলে দেখুন কিন্তু কোথাও না কোথাও লেটার স্পেসিংটা কমছে। আমি যদি এদিকে বাড়াই তাহলে কিন্তু লেটার স্পেসিংটা বাড়ছে। দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু এখন আমার ঠিক আছে। আমি এটাকে যদি সামান্য বোল্ড করি তাহলে সব থেকে বেশি বোঝা যাবে যে কতটা কাছাকাছি এসেছে। তো এটা ইংরেজির ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয়। আমি এই লেখাটাকে করছি, জাস্ট ক্লিক করলাম লেটার স্পেসিং এ। আমি একটু যদি সামান্য নিয়ে যাই, দেখুন অনেক লেটার স্পেসিং দেখবেন যে একটার উপর একটা চেপে আছে এরকম মনে হয়। তো সেরকম আপনি চাইলে করতে পারেন এখান থেকে। দেখবেন অনেক ফন্ট আছে এরকম, দেখা যায় তো? একবার জানাবেন, দেখা যায় তো এরকম? দেখবেন কাছাকাছি লেগে আছে ফন্ট, এরকম অনেক ডিজাইনের রয়েছে। বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন তো থাকেই থাকে, একবার নিয়ম। তো লেটার স্পেসিংটা মেনটেন করাটাও জরুরি আছে ভীষণ ভাবে। একটা গ্রাফিক্স ডিজাইন করতে গেলে যে বললাম অনেক জিনিস খেয়াল রাখতে হয়। শুধু এটুকুই শেষ নয় স্যার, আপনাদের জন্য মোটামুটি 20-22 পাতা এরকম আমি করে রেখেছি, যেটাতে শেষ নয়, অনেক আছে এখনো। আমি কালকে আপনাদেরকে ক্লাসে দেখাবো অনেক জিনিস। আচ্ছা, লেটার স্পেসিং যদি আমার দেখলাম যে না আমার এতটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি আরেকটু লেটার স্পেসিং এ গিয়ে একটু সামান্য বাড়িয়ে দিব, ঠিক এরকম কাছাকাছি রাখবো। এবার হচ্ছে দেখুন লাইন স্পেসিং। লাইন স্পেসিং কাকে বলে? এই যে এই পি থেকে এই পি এর যে গ্যাপটা আছে, মানে জি থেকে এই জি এর যে মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লাইন স্পেসিং। আমি লাইন স্পেসিং কিছুটা কমাবো। তো আমি স্পেসিং এ গেলাম, জাস্ট এই লাইন স্পেসিংটাকে নিচের দিকে ডাউন করতে থাকলাম। দেখুন দুটো লেটারের মাঝখানে যে গ্যাপটা ছিল, মানে এই লেটারটা আর এই নিচের লেটারটার যে গ্যাপটা ছিল, সেটা কি কোথাও না কোথাও আমার কিন্তু শর্ট হয়ে গেল। এই দেখুন, আমি চাইলে বাড়াতে পারি, আমি চাইলে কমাতে পারি। তাহলে আমরা লেটার স্পেসিং কি জিনিস বুঝতে পেরেছি। এবার সব থেকে যেটা ফাইনাল ব্যাপার সেটা হচ্ছে কালার সাইকোলজি। কালার সাইকোলজি, কালার থিওরিটা একটু জানা উচিত। দেখুন এই কালার সাইকোলজি ক্লাসটা কিন্তু ছোটখাটো নয়। এটা নিয়ে যারা কাজ করে তারা দীর্ঘদিন ধরে, বছরের পর বছর কিন্তু পড়ে থাকে। এটা কিন্তু একদিনের ক্লাসে বা 3 মাসের ক্লাসে কিন্তু কখনোই সম্ভব না। তাহলে কি স্যার আমরা পারবো না? অবশ্যই পারবেন। এর জন্য করতে হবে আপনাদেরকে চেষ্টা। কালার সাইকোলজি যদি বুঝতে না পারেন না, তাহলে একটা গ্রাফিক্স ডিজাইন কখনোই সম্ভব না ঠিকঠাক করার। কারণ কালার মেইনটেনেন্সটা হচ্ছে সব থেকে জরুরি বেশি। আপনি যখন ফাইবারের মতো জায়গায় কাজ করতে যাবেন বা ভালো জায়গায় কাজ প্রদর্শন করতে যাবেন, তখন কিন্তু কালার সাইকোলজিটা আপনাকে সব থেকে বেশি ভূমিকা রাখবে আপনার যে কোনো ডিজাইনকে। তো কালার সাইকোলজি নিয়ে ছোটখাটো ক্লাস করলে কিন্তু আপনারা বুঝতে হয়তো নাও পারতে পারেন, কারণ এটাই নিয়ম। অ্যাকচুয়ালি কালার কি করে তৈরি হয়েছে সেটা আমি বলে দিচ্ছি, এটা মনে রাখবেন। আচ্ছা, কেউ জানেন যে কালার কি মানে কোথা থেকে এসেছে? আমি শেষে আপনাদেরকে প্রশ্নটা করব। এখন যেহেতু কথা বললে আপনাদের ক্লাসে রেকর্ডিং অসুবিধা হবে, তো কালার সাইকোলজি নিয়ে আমি কিছুটা কথা আপনাদেরকে শেষ দিকে বলছি। তো চলুন, এবার হচ্ছে আমি যে লেখাটা লিখেছিলাম এতক্ষণ ধরে, ডিজিটাল মার্কেটিং কোর্স, সেই লেখাটার উপরে ভিত্তি করে আমি একটা ডিজাইন বানাবো। তা আমি সামান্য কয়েকটা জিনিস, এই দেখুন 3টে লেখাই কিন্তু আমি নিয়ে রেখেছি। বাস শুধু এখানে করেছি একটা লার্ন মোর বাটন, এইটুকুই নিয়েছি। একটা লাইক বাটন নিয়েছি, একটা এরকম মাইক দিয়ে প্রচার করার জন্য, আর একটা ডিজিটাল মার্কেটিং এর একটা ছবি। এইটুকু দিয়ে আজকে আমরা বানাবো একটা ডিজাইন। তো চলুন আমি নেক্সট এবার নিচে যাচ্ছি। ডিজাইনটা আমি কি করে বানিয়েছি মানে দেখুন, এটা সিম্পল একটা ডিজাইন। আমি একটু জুম করি। আচ্ছা, ডিজাইনটা সিম্পল আছে, দেখতে ভালো লাগছে। পরিষ্কার ভাষায় যেটা ডিজাইনের ভাষা হয়, আমি সেইভাবে কিন্তু বানিয়েছি। যে কোনো বেশি বাড়তি আমি কিছু লিখিনি, ওই লেখা কটায় রয়েছে জাস্ট দুটো এলিমেন্ট, একটা লার্ন মোর বাটন, আমি ফোন নম্বর আর একটা ফ্রেশ ডিজাইন আপনাদের সামনে তুলে ধরেছি এতক্ষণ থেকে যেটা আপনারা দেখলেন সেই লেখা কটার মাধ্যমে। দেখুন আমি বলেছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কোর্সটার লেখাটা যেহেতু হেডি, একে বড় করতে হয়, করেছি। নিজেকে করে তুলুন ডিজিটাল, এটা হেডিং এর তুলনায় কোথাও না কোথাও ছোট আছে। তারপরে কিন্তু সাব হেডিংটা, বডিটা একেবারে ছোট রেখেছেন, যাতে 3টের সঙ্গে সামঞ্জস্য হয়। আপনারা ইয়েতে দেখবেন, অনেক গ্রাফিক্সে দেখবেন ঠিক এরকমই মেনটেন করা থাকে। আচ্ছা, এই ডিজিটালের যে আমি পোস্টারটা বানিয়েছি বা গ্রাফিক্সটা বানিয়েছি,
এর একটা আরেকটা ভার্সন আমি তৈরি করেছি। এটা একটা যখন আপনার কোনো ডিজাইন বানাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাকে কেউ ডিজাইন দিল, আপনাকে কিন্তু একরকম ডিজাইন বানিয়ে দিলে কিন্তু আপনার নাও পছন্দ করতে পারে। তখন আপনি কি করবেন, যে লেখাগুলো দিয়েছে সেটার উপর নির্ভর করে আপনি ডিজাইনের কালার চেঞ্জ করে প্লেনের মধ্যে ভালো করে আপনি দিতে পারেন, ভেরিয়েন্ট তৈরি করে। এক কথায় আপনাকে দিয়েছে একটা, আপনি করে দিয়েছেন 4 রকম, তাহলে কিন্তু কোথাও না কোথাও সেই ব্যক্তির মনে হবে যে ব্যক্তিকে আমি একটা তৈরি করতে দিয়েছিলাম, ব্যক্তির 4টে দিয়েছি। আপনার প্রতি কোথাও না কোথাও তার ভালো লাগা একটা জায়গা তৈরি হবে। আমি এইটার আরেকটা ভেরিয়েন্ট তৈরি করেছি। আমি তলায় নিয়েছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ওপরের লেখাগুলো নিয়েছি সব ব্লু। এবার দেখুন আমি পুরোটাই ব্যাকগ্রাউন্ড নিয়েছি ব্লু, আর হোয়াইটের লেখাগুলো একই জিনিস, সেম জিনিস, আমি কোথাও কিচ্ছু চেঞ্জ করিনি, শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। এবার বলুন যে একই জিনিস অথচ দেখতে ভালো লাগছে, এটা কি দেখতে ভালো লাগছে একবার জানাবেন। একদমই স্যার, এই মডেলে যখন কাজ করবেন আপনারা, আপনাদেরকে গ্রাফিক্স নিয়ে এতটুকু ভাবার দরকার নেই। শুধু যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে খোঁজা শিখতে হবে। কোথা থেকে খুঁজবেন, কিভাবে খুঁজবেন, এই চেষ্টাটা, আর আপনাদেরকে যেটা খুঁজেছেন সেটা দিয়ে কিছু তৈরি করা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আপনারা মোটামুটি 3 মাস প্র্যাকটিস করুন নিজে নিজে, ডিজাইন দেখবেন আপনারা দারুণ দারুণ দুর্দান্ত দুর্দান্ত ডিজাইন আপনাদের হাত দিয়ে তৈরি হবে। আপনি নিজেও পারবেন, কারণ সবাই এখন ক্যানভা সম্বন্ধে আইডিয়া চলে এসেছে আপনাদের। আর আমি যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে আরো বাকি আছে, আমি কালকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমি একই ভেরিয়েন্টের ডিজাইন আমি একবার ব্লু নিয়েছি, একবার হোয়াইট নিয়েছি। তো চল এবার আমার ফাইনাল এটা, যেহেতু আমার এটা ফাইনাল, তো আমি এবার এটাকে, কাস্টমার আমাকে দিয়েছিল এই কাজটা, ধরুন স্যার আপনাদের মধ্যে কেউ একজন আমাকে কাজটা করতে দিয়েছিলেন। এবার তিনি চাইছেন যে আমি আপনার ছবি দেখবো না, আপনি লিঙ্কটা দিন আমাকে, যে লিঙ্ক দেখে আমি নিজে এডিট করতে পারি কোনো ভুল থাকলে, বা আপনি কেমন ভাবে করেছেন সেই লিঙ্কটা আমাকে দিন, আমি যেন নিজে দেখতে পারি যে আপনি নিজে তৈরি করেছেন কিনা। তখন আপনারা কি করবেন, এখানে আমি লিখে রেখেছি লিঙ্ক শেয়ার অ্যান্ড ডাউনলোড। তো আমি সোজা যাব, এখানে শেয়ারে গেলাম। শেয়ারে যাওয়ার পর আমি যদি কাউকে লিঙ্ক পাঠাই, তাহলে কিন্তু দেখুন এখানে এনিওয়ান, এখানে যে হোভার করি, নিচেরটা হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে আপনি যাকে খুশি তাকে পাঠাবেন, সে কিন্তু দেখতে পাবে। তো আমরা সবসময় এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করব। এবার এখানে যদি আমি হোভার করি, তাহলে দেখুন এখানে হচ্ছে ক্যান ভিউ, আপনি যাকে পাঠাচ্ছেন সে কি শুধু দেখবে? সে যদি শুধু দেখে বা দেখার জন্য তাকে দিন, তাহলে ক্যান ভিউ করে দিন। এবার আপনি কি চাইছেন যে সে কমেন্ট করুক, আপনার কাজটা দেখে লিঙ্কটা শেয়ার করলেন, তখন আপনাকে আপনি বললেন যে আপনি শুধু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, তাহলে আপনি কমেন্টের জন্য লিঙ্কটা শেয়ার করতে পারেন। কিন্তু কেউ যদি বলে যে আমি এডিট করব, বা আপনি চাইছেন যে তাকে এডিট করতে দেব, তাহলে কিন্তু এখানে ক্যান এডিটটা লিখে দেবেন। এই হচ্ছে অপশন 2। তারপর এখানে জাস্ট কপি লিঙ্ক করে নিন। আমি যদি এবার ধরুন আমি শেয়ার করে দিয়েছি, আমি কপি লিঙ্কটাকে এখানে এসে জাস্ট পেস্ট করলাম, আমি এন্টার করছি, দেখো সেম জিনিসটা আমার কাছে খুলে গেল। মানে আপনি যাকে পাঠালেন, ধরুন আমাকে পাঠিয়েছিলেন, আমি কিন্তু এখানে খুলে দিলাম। এবার আমি ইচ্ছে মতো আমি আমার মতো করে এডিট করতে পারবো। স্যার এটা বুঝতে পেরেছেন সবাই? একবার জানাবেন। তারপর আমি সেই পেজে যাচ্ছি। এবার ধরুন আপনারা চাইছেন যে না আমি এই পুরোটাই ছবি করে তাকে দেব, তো আবার শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর জাস্ট ডাউনলোড করার পর এখান থেকে আপনি পিএনজি চাইছেন না, আপনি জেজিপি করবেন, তো এখান থেকে হোভার করে নেবেন। এই পিএনজি লেখা আছে, এখানে হোভার করলেন, জাস্ট জেজিপি সিলেক্ট করুন, সাইজ যা আছে তাই থাকবে, শুধু এই যে ফাইল সাইজ লার্জ লেখা আছে কোয়ালিটিটাকে 100% করে দেবেন। তাতে কি হবে, যে ডিজাইনের যে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার রেজুলেশন, সেটা একটু বেড়ে যাবে, মানে কোয়ালিটিটা ভালো হবে। এবার আপনি চাইছেন যে আমি পুরো পেজ পাঠাবো না, আমি ফাইনাল যে পেজটা আমার লাস্ট বেলার ডিজাইনটা, এইখান থেকে দেখুন অল পেজেস 24টা পেজ আছে টোটাল, এখানে আমার যেগুলো দেখালাম 24টা পেজ আছে। তো এখানে হোভার করুন, হোভার করার পর আপনি কোন পেজটাকে পাঠাবেন সেই পেজটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো ওপরে এখানে যে 24টা পেজ লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করে সবকটাকে বন্ধ করুন প্রথমে। আপনি এবার কোনটা পাঠাবেন দেখে নিন এখান থেকে। আমি ধরুন এই ডিজাইন দুটো পাঠাবো, তো আমি জাস্ট এই দুটোতে ক্লিক করলাম, আমি এখান থেকে জাস্ট ডাউনলোড মানে ডান করে দিলাম। জাস্ট এবার ডাউনলোড করব। তো আমি যদি ডাউনলোড করে দেখি, তাহলে আমার ওই ছবি দুটোই আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। যখন ডাউনলোড করব তখন ডাউনলোড হয়ে গেছে আমার। জাস্ট আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর যখন আপনি একটার বেশি দুটো ফাইল ওপেন করতে যাবেন, তখন কিন্তু আপনার কাছে জিপ ফাইল হিসেবে আসবে। এটাকে জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনার এখানে শো মোর করবেন, যদি 10-11 হয় আপনাদের কারোর মেশিন,
বা সিস্টেম, তাহলে এখানে 11 থাকলে পরে শো মোডে যাবেন। শো মোডে যাওয়ার পর জাস্ট এক্সট্রা ফাইল করে নেবেন। এক্সট্রা ফাইল করে নিলে এখানে ওকে করে দিন, আর একটা ফাইল এখানে চলে আসবে আমাদের। এই দেখুন আমি এখানে ছবি মুডে এখান থেকে করে নিচ্ছি, কর্নার থেকে আমি একটু বড় করে বাড়িয়ে নিচ্ছি। আমার দুটো ডিজাইন এখানে চলে এসেছে। আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা ডিজাইন, আর একটা ডিজাইন আমার আছে, সেটা হচ্ছে এটা।